সেকেন্ডারি সংখ্যা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে পরাগ, আমি বুয়েটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় যেই চ্যাপ্টারটা আছে গুণগত রসায়ন, সেই চ্যাপ্টারের উপর মোটামুটি আমরা আসলে একটা টোটাল লেকচার হলো দিব। আচ্ছা, আমরা ফার্স্টে দেখে নিতে পারি যে এখানে কি কি ধরনের টপিক আসলে আমাদের এই চ্যাপ্টারটাতে আছে এবং আমরা ওই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনাগুলো করব। আচ্ছা, আমরা এই পুরো চ্যাপ্টারটাকে হলো তিনটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের পরমাণু রিলেটেড পার্ট, একটা হচ্ছে দ্রবণ রিলেটেড পার্ট, এবং আরেকটা হচ্ছে আমাদের একটা ছোট্ট প্র্যাকটিক্যালের একটা পার্ট আছে। আচ্ছা, আমরা যদি পার্টগুলো নিয়ে ফার্স্টে একটু বলি। আচ্ছা, আমাদের পরমাণু রিলেটেড যে পার্টগুলো আছে তার মধ্যে আমাদের মধ্যে আছে হলো যে শুরুতে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, তারপর আমাদের বেশ কিছু থিওরি আছে, প্লাঙ্কের সূত্র, ডি ব্রগলি, হাইজেনবার্গ, শ্রোডিঞ্জার, কোয়ান্টাম মডেল, তারপর আমাদের হলো কোয়ান্টাম সংখ্যা, অরবিটালের আকৃতি, এটা মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট। তারপর আছে আমাদের মূল কণিকা, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা মোটামুটি একটা কনসেপচুয়াল থিওরি টাইপ জিনিস। এরপরে আছে আমাদের আইসোটোপ, আইসোটোন, এইরকম জিনিসপত্র। এরপরে আছে তেজস্ক্রিয়তা, ইলেকট্রন বিন্যাসের নীতি, তারপর ব্যাসার্ধ, ব্যাগ, শক্তির রাশিমালা, এই টপিকটা আমাদের মোটামুটি ইম্পর্ট্যান্ট। এবং তারপর বর্ণালী, এটা হচ্ছে মোটামুটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর লাস্টে আমাদের হলো কয়েকটা থিওরিটিক্যাল টার্ম আছে, জাল টাকা শনাক্ত, এমআরআই এবং শিখা পরীক্ষা। এই কয়েকটা টপিকই মোটামুটি আমাদের পরমাণু বিষয়ক যেই পার্টটা আছে এটার মধ্যে হলো পড়বে। আচ্ছা, পরবর্তীতে আমাদের যেই দ্রবণের পার্ট আছে সেখানে আমাদের আছে হলো যে দ্রাব্যতার কিছু থিওরি বলতে আমাদের এখানে হলো লেটিস এনথালপি, হাইড্রেশন এনথালপি নিয়ে কিছু আলোচনা থাকবে। তারপর হচ্ছে আমাদের দ্রাব্যতার মধ্যে আমরা কনসেপ্ট এবং ম্যাথ সবই করব, এটা আমাদের মোটামুটি আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এরপরে একটা আছে হলো আয়ন শনাক্তকরণ, এটা মোটামুটি একটা মুখস্থের জিনিস, এটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসার মতো টপিকই। আচ্ছা, এবং লাস্ট হলো আমাদের পৃথকীকরণ একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার পৃথকীকরণ যে প্রসেসগুলো, যেমন হলো পাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টারের যাবতীয় যে টপিকগুলো ছিল সেগুলো। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রথম যেই টপিকটা, যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। আমরা মোটামুটি মডেলগুলো একটু কনসেপচুয়ালি ডিটেলসেই পড়ব, যাতে আমাদের এমসিকিউ বা অনুধাবনমূলক প্রশ্ন আসলে আমরা মোটামুটি একটু আনসার করতে পারি। আচ্ছা, আমরা রাদারফোর্ড মডেল দিয়ে শুরু করব, এবং রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের আমরা আসলে যেই জিনিসগুলো পড়ব সেটা হচ্ছে যে আমাদের রাদারফোর্ড মডেলের যেই মতবাদটা দেওয়া হয়েছে সেই মতবাদের জন্য আমাদের একটা পরীক্ষা করা হয়েছে, সেটা হচ্ছে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আমরা এই পরীক্ষাটা নিয়ে যাবতীয়ভাবে আসলে ডিটেলসে পড়ব, এবং এই পরীক্ষার উপর ভিত্তি করেই পরবর্তীতে আমাদের হলো এই মতবাদগুলো মেনলি দেওয়া হয়েছে, এবং এই মতবাদের যে সাফল্য আছে এবং ত্রুটি আছে আমরা সেই জিনিসগুলো নিয়েও মোটামুটি একটু আলোচনা করব। তারপর আছে হলো আমাদের বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেলের কোনো পরীক্ষা নাই, তার একদম সরাসরি মতবাদ এবং ত্রুটি সাফল্য, এই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের মোটামুটি আজকে আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, আমরা বোর এবং রাদারফোর্ড পড়ার আগে আমরা আসলে যেই একটা ছোট মডেল সম্পর্কে ধারণা নিয়ে রাখবো, সেটা হচ্ছে যে একদম পুরাতন আমাদের যে মডেলটা সেটা হচ্ছে যে আমাদের এই জে থমসনের একটা মডেল, যেটা হলো যে একদম সর্বপ্রথম পরমাণুর উপর দেওয়া মডেল। আচ্ছা, তাহলে এই জে থমসনের যে মডেলটা, এই মডেলটা মেইনলি দেওয়া হয়েছে হলো ইলেকট্রন আবিষ্কারের পরবর্তীতে। ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে আমাদের এই জে থমসন হলো ইলেকট্রনটা আবিষ্কার করে, এবং এই আবিষ্কারের পর সে হলো পরমাণু নিয়ে একটা মোটামুটি মতবাদ হলো প্রস্তাবনা দেয়। তার মতবাদটা ছিল অনেকটা এরকম, মানে এটা খুবই একটা সিম্পল মতবাদ, যেহেতু আমরা জানি যে পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ, ঠিক আছে, মানে চার্জ নিরপেক্ষ আর কি। তাহলে চার্জ নিরপেক্ষ হলে তার মধ্যে পজিটিভ নেগেটিভ সব কিছুই সমানভাবে থাকবে। তাহলে সে যেহেতু ইলেকট্রন আবিষ্কার করছে, সে জানে যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, এবং সে পরমাণু যেহেতু আমার কি যে একটা বিদ্যুৎ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ, আমি যেটাই বলি যে একটা চার্জ নিরপেক্ষ পদার্থ যে কোনো একটা পরমাণু, তাহলে আমার যেই ইলেকট্রনের চার্জটা থাকবে নেগেটিভ, তাহলে তার সমান সংখ্যক কী থাকবে, এটা পজিটিভ কিছু থাকবে। এখন এগুলো কীভাবে থাকবে, বিন্যস্ত কীভাবে হবে, এই সম্পর্কে সে আসলে কিছুই বলতে পারেনি। সে একটা আইডিয়া দিচ্ছে হলো এরকম যে পুরা পরমাণুটারে যদি আমি এরকম একটা বডির মতো চিন্তা করি, তাহলে আমাদের এইটা ধরো যে একটা পরমাণুর মডেল, এই পরমাণুর পুরা বডিটাকে আমরা একটা পজিটিভ বডির মতো হলো চিন্তা করব, এবং এই পজিটিভ বডির ভিতরে আমাদের যে নেগেটিভ ইলেকট্রনগুলো আছে এগুলো হলো আমাদের এরকম এলোমেলোভাবে হলো ছোটাছুটি করতে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল সিস্টেমটা কী হবে, একটা চার্জ নিরপেক্ষ সিস্টেম হবে। এটাই মূলত তার যে মতবাদটা ছিল।
এবং এটা হলো অনেকটা আমাদের একটা খাবারের মতো একটু মানে মিলে যায়, সেটা হচ্ছে যে একটা পুডিং এর মধ্যে হলো প্লাম ফল ছিটায় দিলে আর কি যেরকম দেখা যায় ওই জিনিসটার সাথে মিলে দেখে আমাদের এটার নাম দেওয়া হয়েছে আসলে প্লাম পুডিং মডেল। এটা মোটামুটি এমসিকিউতে ভালো পরিমাণে আসে। তাহলে এখানে আমাদের আসলে যেটা একটু মাথায় রাখবো যে 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 থমসন হলো ইলেকট্রন আবিষ্কার করছে এবং ইলেকট্রন আবিষ্কারের পর সে তার কি প্লাম পুডিং মতবাদটা দিছে, এবং এই মতবাদ পর্যন্ত আমরা আসলে জানি এই জিনিসটাই যে একটা পরমাণুর মধ্যে আমার কি থাকবে, একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকবে, এবং যেহেতু পরমাণু হলো আমার কি যে চার্জ নিরপেক্ষ, তাহলে তার মধ্যে পজিটিভ কোনো একটা বিষয় হলো থাকবে। এবং এই পজিটিভ বিষয়টা কিভাবে থাকবে সে জাস্ট একটা সামারি আইডিয়া দিয়ে দিছে যে একটা পজিটিভ বডি থাকবে, সেই বডির মধ্যে ইলেকট্রন এলোমেলোভাবে ছোটাছুটি করবে। এখন এই পজিটিভ বডি আসলে কতটুকু একুরেট বা পজিটিভ বডি আসলে পুরাটা জুড়েই পজিটিভিটি থাকবে কি না এই জিনিসগুলো আসলে সে কোনো সিউরিটি দিতে পারে নাই, জাস্ট একটা মতবাদ হলো দিয়ে গেছে। তাহলে তার পরবর্তীতে আমাদের হলো কি এই রাদারফোর্ড এবং বোর তাদের মতবাদগুলো দিছে, এবং এই মতবাদগুলো দিয়ে আমাদের হলো কি পরমাণু মডেলের মোটামুটি বেশ কিছু জিনিস হলো ক্লিয়ার করছে। তাহলে আমরা যদি একটু সামারি আগে বলে রাখি যে পরমাণু মডেলের মধ্যে এই রাদারফোর্ড যেটা করছে সেটা হলো যে সে আসলে আমার মানে নিউক্লিয়াস জনিত যেই ম্যাটারগুলো থাকে বা আমাদের পজিটিভ যেই পার্টগুলা সেইগুলা নিয়ে হলো সে আসলে তার মতবাদে বেশি ফোকাস করছে। এবং আমাদের ওই বোর পরমাণু মডেলে যেটা করছে সেটা হলো যে তোমার বহিস্থ যেই পার্টগুলা মানে ইলেকট্রনের মোটামুটি বেশ কিছু ধর্ম নিয়ে সে হলো আমার কি মতবাদগুলো দিছে। মানে দুইটা মতবাদের থিমটা হলো দুই রকম, একটা হচ্ছে যে নিউক্লিয়াস কেন্দ্রিক তার মডেল, আর বোরের মডেলটা হইতেছে আমার কি নিউক্লিয়াসের বাহিরে যেই বিষয়গুলো ইলেকট্রনের অবস্থান যা আছে সব কিছু নিয়ে হলো তার মতবাদটা। আচ্ছা আমরা এখন যদি মতবাদগুলোতে একটু ডিটেলসে ঢুকি। আচ্ছা আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল শুরু করার আগে আমরা যেহেতু আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা পড়ব, তাহলে আমরা আলফা কণা সম্পর্কে একটু মোটামুটি একটা আইডিয়া নিয়ে রাখতে পারি। আচ্ছা এর আগে আমাদের এখানে একটা চার্ট আছে, চার্টটা হচ্ছে যে প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক এবং প্রকৃত যেই চার্জ এবং ভর এই জিনিসগুলোর ভ্যালু। প্রকৃত ভর বলতে আমরা বুঝি হলো কি যে একটা জিনিসের একদম আমি যদি নিক্তি দিয়ে বা দাঁড়িপাল্লা দিয়ে মাপি তাহলে তার যেই ভরটা আসলে শো করবে। তাহলে প্রোটন নিউট্রন যেহেতু খুবই হালকা, প্রোটনের ভর হইলো এটা, নিউট্রনের ভর হইলো এটা, মোটামুটি 10 ইনভার্স 27 কেজি রেঞ্জের আর কি। আচ্ছা আর আপেক্ষিক হলো প্রোটনের ধরতেছি আমরা 1, নিউট্রনের ধরতেছি 1, আপেক্ষিকের হলো কোনো ইউনিট হলো থাকবে না, ওটা জাস্ট একটা ভ্যালু। তারপর প্রকৃত চার্জ, প্রোটনের চার্জ হচ্ছে 1.6 10 ইনভার্স 19, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে জাস্ট -1.6 10 ইনভার্স 19। আর এইদিকে আমাদের প্রোটনের চার্জ আমরা ধরবো +1 আর ইলেকট্রনের চার্জ ধরবো আমরা কি -1। আচ্ছা তাহলে এইগুলা দিয়ে আমরা আসলে আলফা রশ্মির কিছু মানে বৈশিষ্ট্য একটু ধরবো। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে আমরা আলফা রশ্মি বলতে আসলে কি বুঝি, এটা বলতে আমরা বুঝি হইলো যে হিলিয়াম নিউক্লিয়াস অথবা হইলো যে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু। আচ্ছা দুইটা ভাষা আসলে একই জিনিস। আমরা হিলিয়াম বলতে যেটা বুঝি যে তার দুইটা প্রোটন থাকবে, দুইটা নিউট্রন থাকবে, তার কক্ষপথে কি আমার দুইটা ইলেকট্রন থাকবে। তাহলে আমাদের হিলিয়াম যেটা আছে তার যদি আমি কি বহিস্থ কক্ষপথের যে দুইটা ইলেকট্রন থাকে এই দুইটা ইলেকট্রন যদি আমি কি যে সরায় নিয়ে যাই তাহলে আমার যেটা হবে সেটা হলো কি যে শুধু হিলিয়ামের নিউক্লিয়াসটা পড়ে থাকবে, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন, কক্ষপথ হলো আমার কি যে খালি। তাহলে এই জিনিসটারই আমরা বলবো হলো যে আমার কি যে আলফা কণা। এই কারণে আমরা এটার কি শুধু হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারি, অথবা হলো কি যে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু, যে তার মধ্যে আসলে কোনো কি নাই, ইলেকট্রন নাই। আচ্ছা এখন এইটার মধ্যে আমরা আসলে যে জিনিসগুলো বের করব অবজেক্টিভের জন্য মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের আলফা কণার প্রকৃত ভর, আপেক্ষিক ভর, প্রকৃত চার্জ, আপেক্ষিক চার্জ। তাহলে আমাদের প্রকৃত ভর আসলে কি হবে যে তার দুইটা প্রোটন আছে এবং আমার কি দুইটা নিউট্রন আছে, তাহলে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রনের প্রকৃত ভর যদি আমি কি যোগ দিয়ে দিই তাহলে আমি কি পাবো যে আলফা কণার যে প্রকৃত ভর সেটা আমি পেয়ে যাবো। তাহলে আমাদের ওইখানে যে প্রোটন নিউট্রনের ভরগুলো আছে আমরা তাহলে সরাসরি কি এগুলো জাস্ট যোগ দিয়ে দিলেই হবে। তাহলে 1.673 10 ইনভার্স 27 প্লাস হইতেছে 2 ইন্টু
1.675 into tan inverse, তাহলে এই টোটাল যোগফলটা হইতেছে আমার কি প্রকৃত ভর। আচ্ছা, আমরা যদি আপেক্ষিক ভর বের করি, তাহলে আমাদের দুইটা প্রোটনের হলো 2, দুইটা নিউট্রনের হলো 2, তাহলে আপেক্ষিক ভর হবে হলো 4। আচ্ছা, আমরা যদি এখন প্রকৃতর পরে হলো প্রকৃত চার্জ যদি বলি, তাহলে প্রকৃত চার্জ হবে কি, আমার যেহেতু পজিটিভ 2, তাহলে 2 ইন্টু 1.6 tan ইনভার্স 19 কুলম্ব। আর আমাদের প্রকৃত যদি আমরা আপেক্ষিক যদি আমরা চার্জ বলি, তাহলে আমাদের হলো পজিটিভ 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের আরেকটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে এমসিকিউ এ, যে প্রকৃতগুলাতে হলো ইউনিট থাকবে, চার্জের জন্য আমার কুলম্ব থাকবে, ভরের জন্য কেজি থাকবে, কিন্তু আমরা যে আপেক্ষিক ভর বলতেছি 4 এবং আপেক্ষিক চার্জ বলতেছি 2, এই দুইটার মধ্যে আমার আসলে কোনো ইউনিট দেওয়া যাবে না। আমরা মোটামুটি হলো এই 2-3টা প্রপার্টি আসলে আলফা কণার জন্য মনে রাখতে পারি। এবং আলফা যেহেতু আমার কি জিনিসটা হলো একটু হালকা বা রশ্মি টাইপের জিনিস, তাহলে তার মোটামুটি কি একটা ভালো রকম হলো ভ্যালোসিটি থাকবে। আমরা এই কয়েকটা বৈশিষ্ট্যই আসলে মোটামুটি একটু মাথায় রাখতে পারি পরবর্তী এক্সপেরিমেন্টের জন্য। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী যেই ঘটনাটা আমরা যাব সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। আচ্ছা, এই মডেল শুরু করার আগে তাহলে আমরা কি করতে পারি, যে আলফা কণার যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা আমরা মোটামুটি একটু ডিটেলসে দেখতে পারি। আচ্ছা, তাহলে এটার জন্য আমাদের একটা সেট লাগবে। সেই সেট আমি ফার্স্ট যদি একটু আঁকি, সেটা হচ্ছে যে আমাদের একটা তেজস্ক্রিয় পরমাণু থাকবে, এই পরমাণু হলো আমাদের কি, যে আলফা কণা নির্গত করবে। আচ্ছা, এবং আমরা এখানে রাখবো একটা পাতলা স্বর্ণপাত। আচ্ছা, এবং তার পিছনে আমরা একটা টার্ম রাখবো, সেটা হচ্ছে যে একটা জিঙ্ক সালফাইড পর্দা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মোটামুটি হলো সেট আপটা। আচ্ছা, তাহলে এর মধ্যে আমরা এখন যদি হলো ঘটনাটা ঘটাই, আচ্ছা আমরা এখনো আসলে জানি না যে এই স্বর্ণপাত যে আমরা নিছি তার মধ্যে যে পরমাণু আছে তাদের আসলে ভিতরে স্ট্রাকচার কীরকম হবে। তাহলে আমরা তেজস্ক্রিয় পরমাণু থেকে আমাদের হলো কি, যে আলফা রশ্মি নির্গত হয়। এখন এই আলফা রশ্মি নির্গমনটা 3 ধরনের ঘটনা ঘটায়। এই 3টা ঘটনা দিয়েই আমরা পরবর্তীতে হলো আমাদের সিদ্ধান্তগুলো নিব। আচ্ছা, আমরা এখানে একটু জিঙ্ক সালফাইড পর্দার প্রপার্টিটা একটু বলে রাখতে পারি, যে জিঙ্ক সালফাইড পর্দাটা হলো এরকম যে প্রতিপ্রভা তৈরি করে। আচ্ছা, এটা হচ্ছে যে আলফা রশ্মি যেহেতু আমার কোনো দৃশ্যমান রশ্মি না, তাহলে এই আলফা রশ্মির গতিপথ আমরা আসলে খালি চোখে দেখতে পারবো না। তাহলে তার গতিপথগুলা ধরার জন্য আমরা মূলত হলো কি, যে এই জিঙ্ক সালফাইড পর্দাটা হলো ইউজ করতেছি। তাহলে এই আইডিয়াটা হলো এরকম, যে আমি যদি হলো কি, যে আলফা রশ্মি এই বরাবর পাঠাই, এবং আমি যদি এই আলফা রশ্মিটা কি আমার এই জায়গার মধ্যে হলো কি মানে আপতিত হয়, তাহলে আমি বুঝবো আমার কি, যে এই পর্দার মধ্যে একটা কি তৈরি হবে, একটা লাইটিং তৈরি হবে। তাহলে পর্দার যেই যেই জায়গায় আমি কি পাবো, একটা লাইটিং পাবো, আমি বুঝবো পর্দার ওই ওই জায়গায় আমার আসলে কি হয়েছে, যে আলফা রশ্মি ওই জায়গার মধ্যে আপতিত হয়েছে। তার মানে আমরা এই পর্দাটা রাখতেছি জাস্ট আলফা রশ্মির অবস্থানটা হলো ডিটেক্ট করার জন্য। আচ্ছা, আমরা এখন হলো 3 ধরনের বৈশিষ্ট্য আসলে এই ঘটনার মধ্যে দেখব। সেটা হচ্ছে যে আমরা যদি ধরো যে 3টা আলফা রশ্মি হলো পাঠাইছি, ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখব যে একটা আলফা রশ্মি একদম হইলো সরাসরি হলো চলে যায়, আরেকটা আলফা রশ্মি হলো তার দিক পরিবর্তন করে,
এবং আরেকটা আলফা রশ্মি হইতেছে একদম আমার কি ইউটার্ন নিয়ে হলো ব্যাক করে। তাহলে এই জিনিসগুলাই আমরা আসলে এই পর্দার মাধ্যমে হলো বুঝতেছি। আমি যেই ডাইরেকশনে হলো রশ্মি পাঠাবো, আমি যদি ওই ডাইরেকশনে এই জায়গার মধ্যে কি পাই, পর্দার উপর একটু লাইটিং পাই, তাহলে আমি বুঝতে পারবো ওই জায়গার মধ্যে হলো কি আলফা রশ্মিটা পড়ছে, তাহলে তার কোনো দিক পরিবর্তন হয় নাই। এরপর এইটার জন্য আমি যদি যেই বরাবর ডাইরেকশনে আমি আলফা রশ্মি পাঠাচ্ছি এবং আমি যদি কি পাই, তার প্রতিপ্রভাটা পাই কি তার একটু উপরে বা নিচে, তাহলে আমি বুঝবো সে আসলে কি করছে, একটা দিক পরিবর্তন করছে। এবং আরেকটা আলফা রশ্মি যদি এরকম হয় যে আমি তারে পাঠাইলাম ঠিক আছে, কিন্তু পর্দার মধ্যে আসলে আমি কি তার কোনো রশ্মির যেই আমি রিফ্লেক্টে সেটা আসলে আমি কিছুই পাইলাম না, তাহলে আমি বুঝতে পারবো যে ওটা আসলে কি করছে, ইউটার্ন করছে। তাহলে আমাদের আলফা রশ্মির উপর অবজারভেশনের পর আমরা মোটামুটি হলো এই 3 ধরনের ঘটনা হলো দেখতে পারছি। তাহলে আমরা ফার্স্টে পর্যবেক্ষণগুলো যদি একটু বলি, তাহলে আমাদের পর্যবেক্ষণগুলো হবে যে প্রথম পর্যবেক্ষণ যে অধিকাংশ বা 99% আলফা কণা বা রশ্মি আমার হলো যে সোজাসুজি জিঙ্ক সালফাইড পর্দায় আপতিত হয়। আচ্ছা, তারপর আমাদের হলো যে দ্বিতীয় কেসটা, এখন এইটার পরিমাণ হইতেছে খুবই অল্প, তাহলে আমরা এখানে আসলে বলি যে খুবই অল্প সংখ্যক দিক পরিবর্তন করবে। আচ্ছা, এবং থার্ড যেটা সেটা হচ্ছে যে প্রায় মোটামুটি 20,000-এ একটা রশ্মি বিপরীত দিকে ফেরত আসবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি হলো এই 3টা পর্যবেক্ষণ হলো করতে পারছি যে আমাদের মোটামুটি সবগুলাই হলো মানে পর্দার উপর পড়ছে, পরমাণু ভেদ করে চলে গেছে, কিছু সংখ্যক একদম অল্প কিছু সংখ্যক দিক পরিবর্তন করে, এবং কি আমার একদম 20,000-এ একটা এরকম একটা সংখ্যা থাকে তারা কি করে একদম ইউটার্ন নিয়ে হলো ব্যাক করে। আচ্ছা, আমরা কিন্তু এখনো আসলে জানি না যে এই জায়গার মধ্যে হলো কি যে তার ওরিয়েন্টেশনটা কীরকম, যে একটা ইলেকট্রনিক কীভাবে আছে বা একটা নিউক্লিয়াসে কীভাবে আছে। আচ্ছা, এখন যদি আমরা সিদ্ধান্তগুলো নেই, এই সিদ্ধান্তগুলাই আসলে তার মেনলি মতবাদে আমরা পরবর্তীতে হলো পাস করে দিব। তাহলে তার সিদ্ধান্ত হলো যে 3টা পয়েন্ট থেকে আমরা 3টা সিদ্ধান্ত হলো নিয়ে আসবো। তাহলে আমাদের প্রথম যেই পয়েন্টটা 99% কলাই আমার কি সোজাসুজি জিঙ্ক সালফাইড পর্দায় আপতিত হয়, তাহলে এইটা দ্বারা আসলে আমরা কি বুঝতেছি যে এইটার যেহেতু আলফা কণার একটা কি আছে, চার্জ আছে এবং ভর আছে, তাহলে সে তার গতিপথে যদি কোনো চার্জ পাইতো অথবা কোনো ভর পাইতো, তাহলে অবশ্যই তার কি দিকটা পরিবর্তন করতো। তো সে যেহেতু দিক পরিবর্তন করে নাই, তাহলে আমরা বলতে পারি যে পরমাণুর ভিতর অধিকাংশ স্থানই হইল ফাঁকা। আচ্ছা, পরে আমরা যদি সেকেন্ড পয়েন্টের জন্য একটা সিদ্ধান্ত নেই। আচ্ছা, আমরা যেহেতু দেখতেছি অল্প কিছু দিক পরিবর্তন করে, এবং এই দিক পরিবর্তনটা আমাদের মানে পুরা পরমাণু জুড়ে যে থাকবে এরকম না, সেটা দেখা গেছে হলো কি যে আমাদের একটা নির্দিষ্ট এরিয়ার দিকে যখন যাইতে থাকে তখন আসলে তারা আমার কি করতেছে, দিক পরিবর্তন করতেছে। তাহলে আমরা আসলে কি বলতে পারবো যে ওই এরিয়াটার মধ্যে আসলে কি আছে, এমন একটা কিছু আছে যে আসলে আমার কি করতেছে, এই আলফা রশ্মির দিকটা পরিবর্তন করতেছে। তাহলে আলফা রশ্মি যেহেতু আমার কি যে পজিটিভ চার্জ যুক্ত, তাহলে তার যেহেতু আমার কি একটা সার্টেন এরিয়াতে দিক পরিবর্তন হইতেছে, তার মানে ওই সার্টেন এরিয়াটার মধ্যে আমরা ডিসিশন নিতে পারি যে একটা কি থাকবে, পজিটিভ কোনো একটা ম্যাটার হলো থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সেকেন্ড পয়েন্টটারে বলতে পারি যে পরমাণুর ওই সার্টেন পয়েন্টটার নাম দিছি হলো আমরা কেন্দ্র, যে পরমাণুর কেন্দ্রে আমার কি থাকবে, পজিটিভ আধান থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হলো আমাদের থার্ড পয়েন্ট। আচ্ছা, তাহলে থার্ড পয়েন্টটাতে যদি আমরা আসি যে 20,000-এ একটা কি করছে, একদম ইউটার্ন নিছে। তাহলে ইউটার্ন জিনিসটা আমরা এইভাবে বলতে পারি যে যেহেতু তার আসলে একটা ভর আছে, সে যদি আরো ভারী কোনো একটা বস্তুর মধ্যে আঘাত পায়, তাহলে আসলে তার কি
একদম একটা ইউটার্ন নেওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা এখানে একটা ডিসিশন নিছি যে এই যে পরমাণুর কেন্দ্র বলতেছি, ওই কেন্দ্রে আমার হলো কি যে ভারী বস্তু বিদ্যমান। ঠিক আছে, আমরা মোটামুটি হলো এই তিনটা ডিসিশন হলো নিছে। আচ্ছা, আরেকটা ছোট একটা পয়েন্ট আছে, সেটা হলো যে আমরা যেহেতু ইলেকট্রনের আবিষ্কার তখন হয়ে গেছে, মানে তার চার্জ এবং ভর সম্পর্কে আমরা আইডিয়া রাখতেছি, তাহলে তার যে গতিপথের পরিবর্তন বা তার যে বিকর্ষণের মাত্রাটা, সেকেন্ড পয়েন্টের জন্য আমরা যেটা বলছিলাম এই যে এখানে যে অল্প কিছু দিক পরিবর্তন করে, ওই মাত্রা বা দিক পরিবর্তনের পরিমাণ বা যেটাই বলি আমরা, তার গতিপথের যে চেঞ্জ, ওই চেঞ্জের ভ্যালুর সাথে আমাদের হলো কি একটা নতুন পয়েন্ট হলো সে অবজার্ভ করছে, সেটা বলছে যে ইলেকট্রনের না তো আমরা যে পারমাণবিক সংখ্যা পড়ি, এই পারমাণবিক সংখ্যার সমসংখ্যক হলো পজিটিভ আধান থাকে। ঠিক আছে, সে হলো এই একটা ডিসিশন দিয়েছিল, মানে আমাদের যে পাতলা স্বর্ণপাত নিতেছি তার যে পারমাণবিক সংখ্যা আছে, তাহলে তার যে ইলেকট্রনটার গতিপথ, ইলেকট্রন বলতে আমাদের আলফা কণার যে গতিপথটা চেঞ্জ হয়েছে, সেই গতিপথ চেঞ্জের সাথে ক্যালকুলেশন করে যেটা বলছে, তাহলে ওই জায়গার মধ্যে তার পারমাণবিক সংখ্যার সমান পরিমাণ পজিটিভ চার্জই ছিল, এবং ওই পরিমাণ পজিটিভ চার্জ থাকার কারণেই আসলে তার গতিপথটা হলো এরকমভাবে চেঞ্জ হয়েছে। এটা তার আরেকটা ক্যালকুলেশন করে দেওয়া হলো সিদ্ধান্ত। তাহলে আমরা এই চারটা সিদ্ধান্ত মূলত হলো এখন বলতে পারি যে অধিকাংশ স্থান ফাঁকা, কেন্দ্রে কি আমার পজিটিভ আধান থাকবে, ভারী বস্তু থাকবে, এবং পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক কি থাকবে, পজিটিভ আধান থাকবে। আচ্ছা, এবং এই যে দুইটা পয়েন্ট মাঝখানে, এই দুইটা পয়েন্টের কম্বাইন জিনিসটাই হইতেছে নিউক্লিয়াস। মানে এই মতবাদে আইসাই আমাদের হলো কি এখন নিউক্লিয়াস আবিষ্কৃত হইল। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি এক্সপেরিমেন্ট। আমরা এখন যদি একদম মতবাদগুলোতে একটু চলে যাই, আমাদের সিদ্ধান্ত আর মতবাদগুলো মোটামুটি একটু সেম জিনিসই দাঁড়ায়। আচ্ছা, আমরা তাহলে এখানে আসলে যেটা পড়বো যে মতবাদ আর হলো তার ত্রুটি। আচ্ছা, তাহলে আমরা ধরো যে মতবাদগুলো আসলে কিভাবে বলতে পারি, প্রথম যেই দু একটা পয়েন্ট আমরা বলছি এগুলোর একসাথে করে আমরা যদি এরকম একটা বলে দেই আর কি, যে পরমাণুর কেন্দ্রে আমাদের হলো কি নিউক্লিয়াস বা ভারী বস্তু বিদ্যমান, তার মধ্যে কি থাকবে, পজিটিভ আধান থাকবে, এবং তার কি বাইরে সমস্ত জায়গায় কি থাকবে, ফাঁকা থাকবে। তাহলে আমাদের প্রথম মতবাদের পয়েন্ট ছিল হলো এটাই যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, পরে আমরা বলতে পারি যে কেন্দ্রে ধনাত্মক আধান সম্পন্ন ভারী বস্তু বিদ্যমান, এবং যার নাম দেওয়া হয়েছে আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি হলো যে পরমাণুর সেন্টারে যা থাকবে এবং তার নিউক্লিয়াস বা পজিটিভ যে প্রপার্টি, এইগুলো নিয়ে মোটামুটি হলো তার আইডিয়া দেওয়া শেষ। আচ্ছা, এখন সে আসলে যেটা করলো, যে আমরা যেহেতু পরমাণুটার এক্সপেরিমেন্ট করেই আমরা আসলে নিউক্লিয়াস সম্পর্কে অবস্থান জানতে পারছি, তাহলে সে এখন আসলে একটা উস্তাদির মতোই করছে, সেটা হলো যে তার বাইরে যে ইলেকট্রনের অবস্থানটা আমাদের আছে একটা পরমাণুর জন্য, সে ওই ইলেকট্রনের সম্পর্কে একটা আইডিয়া হলো দিয়ে দিছে। এবং সমস্যাটা হয়েছে এটাই যে তার যতগুলা ত্রুটি আসলে ধরা হয়েছে সবগুলো আসলে তার ওই ইলেকট্রনের আইডিয়ার উপরই ধরা হয়েছে। তার ইলেকট্রনের আইডিয়াটা ছিল হলো এরকম যে গ্রহগুলো আমাদের সূর্যের চারদিকে যেভাবে ঘুরে, চারদিকে ঘুরবে,
ইলেকট্রন আমাদের হলো কি নিউক্লিয়াসের চারদিকে সেইভাবে ঘুরতে থাকে। ঠিক আছে, তার এটা মোটামুটি একটা আইডিয়ার মতো ছিল, মানে সে আসলে এক্স্যাক্টলি কিছুই বলে নাই, সে বলছে যে সৌরজগতের মধ্যে আমাদের হলো কি সূর্যের চারদিকে গ্রহগুলো যেভাবে ঘুরতেছে, তাহলে আমাদের কি যে ইলেকট্রনগুলো আমাদের হলো কি যে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের কেন্দ্রে রেখে আমাদের হলো কি চারদিকে ওইরকমভাবে ঘুরতে থাকবে। আচ্ছা, এবং তার এই লাইনটার উপর ভিত্তি করেই আমরা আসলে একটা এমসিকিউ এর জন্য সুন্দর একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে যে আমাদের এই যে মতবাদটা আছে, এই মতবাদটারে আমরা হলো সোলার সিস্টেম অ্যাটম মডেল বলবো আর কি, বা সৌর মডেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো আমাদের তার মতবাদের বিষয়গুলো। আচ্ছা, তাহলে এখন আসলে আমাদের ত্রুটিগুলোতে কি আসবে? তাহলে তার নিউক্লিয়াস নিয়ে সে আসলে যা যা দিছে এগুলো তো আসলে আমাদের কি যে পরীক্ষিত জিনিস, এইখানে আসলে ভুল টুল তেমন খুব একটা নাই। সে তার থার্ড পয়েন্ট যেটা দিছে যে ইলেকট্রনের যে অবস্থানগুলা, তার যতগুলা ত্রুটি ধরা হয়েছে সবগুলা ত্রুটি আসলে সেই ইলেকট্রনের উপর বেস করেই ধরা হয়েছে। তাহলে আমরা যদি এখন একটু ত্রুটিগুলা বলি, আচ্ছা তাহলে আমাদের প্রথম দুই তিনটা মতবাদ যেটা ছিল সেটার মধ্যে আসলে কোনো ত্রুটি নাই, আমাদের ত্রুটি সবই হইলো যে ইলেকট্রনের উপর বেস করে। আচ্ছা, তাহলে এখন আমরা আসলে প্রথম পয়েন্টে আসি যে গ্রহের সাথে যেহেতু তুলনা করছে, গ্রহ হইলো কি আমার চার্জ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন হইলো আমার কি চার্জিত। তাহলে এইটা হলো তার একটা ত্রুটি। তারপর হইলো যে গ্রহগুলার সূর্যের চারদিকে আমাদের হলো কি গ্রহ যেভাবে আসলে ঘুরতেছে, ইলেকট্রন আদৌ আমাদের কি ওই রকম আকার আকৃতির কক্ষপথে ঘুরতেছে কিনা এইটা নিয়ে আসলে সে কিন্তু ক্লিয়ার করে নাই। তাহলে এইখানে আমাদের আরেকটা হলো যে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। আচ্ছা, এখন এই গ্রহ যেরকম ভাবে ঘুরতেছে, আমরা আরেকটা ছোট একটা তত্ত্ব আর কি এখানে আসবে, সেটা হলো যে ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে। সেই তত্ত্বটা হলো এরকম যে একটা চার্জিত কণা যদি আমার কি একটা বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সে আসলে ঘুরতে ঘুরতে তার এনার্জি কিছু হারাবে, এবং সে আস্তে আস্তে এনার্জি হারাইতে হারাইতে আমার কি কেন্দ্র হবে। জিনিসটা হলো এরকম যে আমাদের কোনো একটা নেগেটিভ চার্জ যদি কি করে কোথাও একটু রোটেটিং করতে থাকে, তাহলে আস্তে আস্তে সে শক্তি হারাইতে হারাইতে কি করবে, কেন্দ্রে পতিত হবে। তাহলে সে যেহেতু গ্রহগুলোর সাথে তুলনা করে ফেলছে, ঠিক আছে, তাহলে তার আসলে আইডিয়াটা ছিল এরকম যে ইলেকট্রনগুলো অবশ্যই তাহলে আমার কি গ্রহের মতোই চারদিকে ঘুরতেছে নিউক্লিয়াসের, তাহলে আসলে আমাদের এই তত্ত্ব অনুযায়ী কি হওয়ার কথা যে ইলেকট্রনগুলো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে পতিত হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের আসলে পরমাণুর কি থাকবে না, অস্তিত্ব থাকবে না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন কেন্দ্রে পতিত হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এটা হলো একটা পয়েন্ট। আচ্ছা, তারপর হলো যে ইলেকট্রনের আরও কিছু প্রপার্টি আর কি থাকে, যেমন পরমাণুর মধ্যে যে বর্ণালীগুলো তৈরি হয়, সেই বর্ণালীগুলো আসলে সে কোনোভাবে ব্যাখ্যা দিতে পারে নাই। তাহলে এখানে তার আসলে আরেকটা ফল্ট হলো যে সে হলো কি কোনো বর্ণালীর ব্যাখ্যা হলো নেই আর কি তার মতবাদে। মানে এটা আসলে ত্রুটি বলতে এটা এক প্রকার ঘাটতি আর কি, যে তার বর্ণালীতে এই ব্যাখ্যাটা দেওয়া হয় নাই। আচ্ছা, আরেকটা হইতেছে যে সে আসলে
গ্রহের মতো যেহেতু তুলনা করছে, তাহলে একটা গ্রহ আমার কি যে একটা কক্ষপথে হলো ঘুরে, মানে আমরা যেহেতু জানি কি যে পরমাণুর একটা কক্ষপথে কি একাধিক ইলেকট্রন থাকে, তাহলে সে যেটা দিতে পারে নাই সেটা হইতেছে কি যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠন সে আসলে বলতে পারে নাই। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠন বলা হয়নি। ঠিক আছে, তাহলে এখানে আসলে তার এই যে 4-5টা ত্রুটি সবগুলাই আসলে আমাদের কি যে ইলেকট্রন নিয়ে সে আসলে যে একটা আইডিয়া দিয়ে দিয়েছিল ওইটার উপর ভিত্তি করে সবগুলো ত্রুটি ধরা হয়েছে। তার নিউক্লিয়াস নিয়ে যা আছে মোটামুটি ওই জিনিসগুলো মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, তাহলে আসলে তার সাফল্য বলতে আমরা আসলে কি বুঝবো? সাফল্য বলতে আমরা এই তার প্রথম 2টা পয়েন্টই বুঝবো, যে আমাদের হলো কি যে নিউক্লিয়াস এবং পরমাণুর ভিতরের যে পয়েন্টগুলো বলা হয়েছে এইটাই আসলে তার মেইনলি কি সাফল্য। এবং সে যদি থার্ড পয়েন্টটা আসলে না বলতো তাহলে আসলে তার মতবাদটা মোটামুটি একটা নির্ভুল মতবাদ হিসেবেই থাকতো, কোনো ত্রুটি আসলে তেমন ধরা পড়তো না। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে কথাবার্তা। আমি ছোটোভাবে একটা সামারি করে দিই, সেটা হচ্ছে যে আমাদের আলফা কোনা পরীক্ষার উপর ভিত্তি করে আমরা কি পাইছি যে অধিকাংশ স্থান ফাঁকা, তারপর কেন্দ্রে একটা ভারী বস্তু এবং তার মধ্যে হলো কি পজিটিভ আছে, সেটার নাম দিচ্ছি আমরা নিউক্লিয়াস। তার মানে কেন্দ্রের মোটামুটি হিসাব এখানে শেষ। তারপর বলা হয়েছে যে ইলেকট্রন যেটা আছে সে কি আমার গ্রহের মতো সূর্যের চারদিকে যেভাবে গ্রহ ঘুরতেছে সেভাবে নিউক্লিয়াসের চারদিকে কি ইলেকট্রন ঘুরবে। এই কারণে আমরা নাম দিছি হলো কি যে সোলার সিস্টেম অ্যাটম মডেল, এবং তার যতগুলো ত্রুটি সেই সবগুলাই হলো কি এই থার্ড পয়েন্টের উপর বেস করেই করা হয়েছে। তাহলে তার ত্রুটিগুলো হলো কি যে প্রথম হলো কি যে চার্জ নিরপেক্ষ হলো গ্রহ, কিন্তু ইলেকট্রন হলো কি চার্জিত। তারপর হলো আমাদের কি যে ইলেকট্রন কক্ষপথে আসলে তার আকার আকৃতি কেমন হবে সেই সম্পর্কে সে আসলে কোনো আইডিয়া দেয় নাই, এবং আইডিয়া যেহেতু দেয়ই নাই তাহলে তার আমরা আসলে ধরে নিতেছি যে কি আমাদের গ্রহের মতোই একটা বৃত্তাকার পথে হলো সে ঘুরবে। তাহলে বৃত্তাকার পথে ঘুরলে এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী তার কি হওয়ার কথা, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা পরমাণু, এবং সে কোনো বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে নাই, মানে এটা আসলে তার পরমাণুর মধ্যে নাই, একটা ঘাটতি, ত্রুটির চাইতে আসলে এটা ঘাটতি বলা যায়। আরেকটা হলো যে আমাদের কি গ্রহগুলা তো থাকে একটা করে একটা কক্ষপথের মধ্যে, তাহলে একাধিক ইলেকট্রন থাকলে তারা আসলে কিভাবে ঘুরবে একটা কক্ষপথে সেই সম্পর্কেও সে আসলে কোনো আইডিয়া দিতে পারে নাই। তাহলে এই হইতেছে আমাদের মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে হলো কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা আমরা এখন পরবর্তীটাতে যাই। তাহলে এখন আসলে বোর মতবাদের হলো কাজ কি? তাহলে বোর মতবাদের কাজটা আসলে কি হবে, যেহেতু আমার নিউক্লিয়াস এবং তার কেন্দ্রের জিনিসপত্র নিয়ে সব কিছু বলা আসলে শেষ, এবং রাদারফোর্ডের ত্রুটিগুলো হইতেছে আমার কি সব ইলেকট্রন নিয়ে, তাহলে বোর আসলে যেটা করছে তার সেই ত্রুটিগুলোর উপরই আসলে কাজ করছে। আমরা ত্রুটিগুলোর মধ্যে একটা সামারিভাবে আসলে কি বলতে পারি যে ত্রুটির মধ্যে তার আকার আকৃতি নিয়ে তেমন কথা বলা হয় নাই, সেই আকার আকৃতি হয়ে বোর একটু আইডিয়া নিয়ে আসছে। তারপর আমার হলো কি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী সে আসলে কি কেন্দ্রে পতিত হওয়ার কথা, সে তার ম্যাক্সওয়েলের তত্ত্বের ত্রুটিটা দূর করছে। তারপর যেহেতু বর্ণালীর কোনো আইডিয়া সে আনে নাই, তাহলে এই বর্ণালীর একটা আইডিয়া সে তার মতবাদে নিয়ে আসছে। তার মানে আমাদের হলো যে মোটামুটি 3টা ত্রুটি হলো আমার কি রাদারফোর্ডের যে 3টা ত্রুটি আছে বড় বড়, সেই 3টা ত্রুটি হলো আমার কি বোর আইসা হলো সলভ করছে। ঠিক আছে, তাহলে আমরা হলো এখন যদি বোরের মতবাদের মডেলগুলো আসলে একটু দেখি। আচ্ছা, তার হলো 1 নাম্বার মতবাদ। আচ্ছা, বোরের প্রথম মডেলটা হলো আমাদের কি ওই যে ইলেকট্রনের যে কক্ষপথের ত্রুটিটা ছিল রাদারফোর্ডের সেই ত্রুটিটা, এবং ম্যাক্সওয়েলের যে ত্রুটি, আসলে দুইটা মানে রিলেটেডই, কক্ষপথ না থাকার কারণেই তো আসলে ম্যাক্সওয়েলের তত্ত্বটা চলে আসছিল। তাহলে সে ওই ত্রুটিটা এইভাবে হলো বাদ দিছে, ত্রুটিটা বাদ দিছে হলো যে এইভাবে যে ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরবে সে বলে দিছে যে ওইখানে কিছু কি থাকবে, যে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকবে। অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ বলতে আমরা বুঝতেছি যে ইলেকট্রন যখন ওই কক্ষপথে ঘুরবে তখন সে কোনো শক্তি বিকিরণও করবে না এবং শক্তি কিছু কি করবে না, শোষণও করবে না। তাইলে আমরা বলতে পারি যে ইলেকট্রনটা আমার কি যে একটা স্থির কক্ষপথে হলো কি থাকবে, সবসময় ঘুরতে থাকবে। তাহলে তার প্রথম পয়েন্টটা হলো যে ইলেকট্রনের স্থির কক্ষপথের বিষয় হলো মতবাদটা আর কি। তাহলে এইখানে সে বলছে যে ইলেকট্রন কিছু বৃত্তাকার
স্থির কক্ষপথে ঘুরবে এবং এই ঘূর্ণায়মান অবস্থায় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। আচ্ছা, তার প্রথমটা ছিল এটা। তাহলে সে এইটার মাধ্যমে আসলে আমাদের কি তার কক্ষপথের একটু ধারণা দিছে এবং ম্যাক্সওয়েলের যে ত্রুটিটা ছিল সে ওই ত্রুটিটা আসলে দূর করছে। আচ্ছা, পরবর্তীতে সে আসলে 2 নাম্বার যে মতবাদটা দিছিল সেটা হইতেছে যে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। আচ্ছা, এইটার জন্য আসলে সে এক্সপেরিমেন্টাল একটা মতবাদই দিছে। আচ্ছা, কৌণিক ভরবেগ বলতে আসলে আমরা কি বুঝি, এটা যদি একটা ছোটোভাবে আমি একটু বলি, তাহলে কৌণিক ভরবেগের কনসেপ্টটা হলো এরকম যে আমরা যেহেতু কোনো একটা সরল রৈখিক কণার জন্য কি জানি, তার ভর যদি হয় m এবং সে যদি আমার কি v বেগে গতিশীল হয়, তাহলে তার রৈখিক ভরবেগ হলো আমার কি m ইন্টু ভি। তাহলে আমাদের কৌণিক ভরবেগের কনসেপ্ট আসলে কখন আসবে, যখন একটা বস্তু আমার কি যে বৃত্তাকার সার্কেলে ঘুরবে, তখন আমরা বলবো তার ভরবেগটা আসলে কি যে রৈখিক ভরবেগ না, তার ভরবেগটা হচ্ছে কি আমার কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের সূত্রটা আমরা এইভাবে একটু মনে রাখতে পারি এখানে, যে কৌণিক ভরবেগ এল হইলো আমার কি যে তার ঘূর্ণায়মান ব্যাসার্ধ ইনটু হইতেছে আমার কি রৈখিক ভরবেগ। ঠিক আছে, আমরা হলো ফিজিক্সে এই ফর্মুলাটা আর কি থাকে। তাহলে এল ইকুয়ালস টু আমরা আর ইন্টু এম ভি বা এম ভি আর, এটা হলো আমরা বলতে পারি যে একটা পরমাণুর যদি আমার কি পরমাণু বলতে যে কোনো একটা কণা যদি আমার কি বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাহলে তার কৌণিক ভরবেগ হচ্ছে কি এম ভি আর। তাহলে একটা ইলেকট্রনের জন্য সে যেহেতু আমার কি যে বৃত্তাকার কক্ষপথ বলে দিছে, তাহলে তার একটা কি থাকবে, কৌণিক ভরবেগ থাকবে। এবং সেই কৌণিক ভরবেগের হচ্ছে একটা ভ্যালু হলো ঠিক করে দিছে। ভ্যালুটা হলো যে তার কৌণিক ভরবেগের যেই ভ্যালু এম ভি আর, এটা হবে NH বাই 2π এর সমান। আচ্ছা, এখন এইখানে আমরা আসলে বলতে কি বুঝবো, এম ভি আর তো আমরা আসলে বুঝতেছি যে এম হইল ইলেকট্রনের ভর, ভি হইল বেগ, এবং আর হইল ওই কক্ষপথের কি ব্যাসার্ধ। কোন কক্ষপথ, n-তম কক্ষপথের ব্যাসার্ধ। আমরা রেগুলার ম্যাথ পরে আসবো, এখানে আমাদের মোটামুটি জাস্ট থিওরিটুক পড়লেই হবে। আচ্ছা, এবং এই জায়গার মধ্যে NH বাই 2π, আমরা তো 2π জিনিসটা আসলে জানি, এটা হলো যে একটা ধ্রুবক রাশি। এখন n হইলো আমাদের কি যে প্রধান শক্তি স্তর, এবং সে এইখানে আইসাই যে আমাদের একটা শক্তি স্তর সম্পর্কে ধারণা দেওয়ার পর সে এটার আসলে একটা গাণিতিক রূপও দিয়ে দিছে, যে আমাদের কি যে প্রধান শক্তি স্তরে সে প্রকাশ করতেছিল n দিয়ে, যে একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকতে পারে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এইভাবে প্রধান শক্তি স্তর n, এবং এই n এর মান 1 2 3 4 এইভাবে হলো চলতে থাকবে আর কি, সকল বাস্তব স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এরপরে হলো এইচ। এই এইচটা কই থেকে আসে এটা আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানবো, প্লাঙ্কের সূত্র আমরা পড়বো। এখানে আমরা শুধুমাত্র একটু এটা যে একটা ধ্রুবক রাশি, এই ধ্রুবকটা হলো জাস্ট আমরা একটু মাথায় রাখতে পারি যে এই ধ্রুবকের নাম হইতেছে যে প্লাঙ্কের ধ্রুবক। এবং তার ভ্যালু হয়েছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এই হলো আমাদের এইখানে প্রপার্টি। আচ্ছা, তাহলে তার এখানে আমরা আসলে যেটা বলতেছি যে একটা ইলেকট্রন যেহেতু ঘুরবে সে বলছে, তাহলে তার যে ঘোরার কারণে কৌণিক ভরবেগটা থাকবে, তার কিছু ভ্যালুর মান হলো সে বলে গেছে যে তাহলে আমার যততম কক্ষপথে ঘুরবে ওই ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মান হবে NH বাই আমার কি 2π এর সমান। ঠিক আছে,
আচ্ছা, আমরা এইটার হলো কয়েকটা এক্সাম্পল একটু এখানে পড়ে ফেলতে পারি। সেটা হইতেছে যে আমাদের এইটা হলো সেকেন্ড পয়েন্টটাতেই, যে mvr সমান nh/2π। এর জন্য কিছু এমসিকিউ এর ধরো যে আমরা কনসেপ্ট একটু জেনে রাখতে পারি। আচ্ছা, এখন কথা হয়েছে, দেখো আমাদের এই পাশের যে nh/2π, এইখানে কিন্তু কক্ষপথ ছাড়া আর কোনো কিছুর উল্লেখ নেই। তার মানে আসলে কোন পরমাণুর কক্ষপথ, অথবা আমার হলো কি কোনো আয়নের কক্ষপথ কিনা, কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের কক্ষপথ কিনা, এগুলো নিয়ে আসলে কিছুই বলে না। এখানে শুধুমাত্র কৌণিক ভরবেগটা ডিপেন্ড করতেছে আমার কিসের উপর, যে প্রধান যে শক্তি স্তর আছে তার উপর। তাহলে আমরা এখানে বলতে পারি যে কোনো পরমাণুর, এটা হলো যে কোনো, তাহলে যে কোনো প্রথম কক্ষপথে আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হবে কি h/2π। দ্বিতীয় কক্ষপথে হবে কি 2h/2π। তাহলে এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। তার মানে আমাদের হলো কি যে একটা সোডিয়ামের বা হাইড্রোজেনের, আমি বলি হাইড্রোজেনের প্রথম ইলেকট্রনটার কৌণিক ভরবেগ যা, আমরা যদি একদম ইউরেনিয়াম পরমাণু বলি, তারও প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ কী হবে, একই হবে। তাহলে এটা আমরা একটু আসলে লাইন লিখে রাখতে পারি বোঝার জন্য, যে হাইড্রোজেনের প্রথম ইলেকট্রনের এল বা কৌণিক ভরবেগ যেটা, এবং ধরো যে আমাদের ইউরেনিয়ামের প্রথম ইলেকট্রনের এল হইলো কি আমার পরস্পর কি সমান। তাহলে এইগুলো এমসিকিউ আসলে আমাদের কি জাস্ট কনসেপ্টটা বুঝে দাগাই দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন কৌণিক ভরবেগ সমান, ঠিক আছে, রৈখিক ভরবেগ তো আর সমান না, এটা আবার একটু কোয়েশ্চেনে খেয়াল রাখতে হবে। যে রৈখিক ভরবেগ হলো mv nh/2π, এর সাথে কি চলে আসবে, ডান দিকে হলো 1/r চলে আসবে। তাহলে আর যেহেতু আমার কি এক একটা কক্ষপথের জন্য কি হবে, এক একটা পরমাণুর জন্য ভিন্ন ভিন্ন হবে, তাহলে আমার কি রৈখিক ভরবেগ আসলে কি হবে না, মানে সব কেসে সমান হবে না আর কি। যে সোডিয়াম আর ইউরেনিয়ামের ক্ষেত্রে তখন আমরা বলবো যে কি আমার রৈখিকটা হবে ভিন্ন, কিন্তু কৌণিকটা হবে সেম, ঠিক আছে। আমরা মোটামুটি এইটুকু একটু আইডিয়া এখানে মনে রাখতে পারি। আচ্ছা, এরপরে তার যে থার্ড পয়েন্ট, তাহলে আমরা তার কক্ষপথ সম্পর্কে এবং হইলো তার কি কৌণিক ভরবেগ সম্পর্কে একটা আইডিয়া পাই। তারপর যেই থার্ড পয়েন্টটা দিছে, এইটার কারণেই তার মতবাদটা আসলে খুবই ভালো পরিমাণে ফেমাস হয়েছে। সেটা হইতেছে আমার কি যে বর্ণালী সম্পর্কে একটা মতবাদ সে দিয়ে দিছে। মানে এই প্রথম কোনো বিজ্ঞানী এসে পরমাণুর বর্ণালী সম্পর্কে একটা মতবাদ দিল। আচ্ছা, তার এই বর্ণালীর মতবাদটা সে আসলে একটা অন্য ফর্মুলার সাথে ম্যাচ করাই ফেলছে। এটা হলো তার সুবিধাটাতে ম্যাচ করাইছে আসলে কিসের সাথে, যে আইনস্টাইন এবং প্লাঙ্কের আমাদের যে ফোটনের জন্য যেই ফর্মুলাগুলো বা কনসেপ্টগুলো ছিল, যে তাড়িৎচুম্বক তরঙ্গের এনার্জির যে ফর্মুলা দিছে, সে আসলে যেটা করছে যে ওই এনার্জির সাথে আমাদের বর্ণালী তৈরি হওয়ার সময় যে শোষণ বা বিকিরণ হয়, ওই এনার্জিটা হলো সে ম্যাচ করাইছে। ম্যাচ করাইছে আসলে কিভাবে, যে আমাদের একটা পরমাণুতে বর্ণালী তৈরি হয় আসলে কিভাবে, যে একটা পরমাণুর মধ্যে বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন থাকে। তাহলে একটা ইলেকট্রন কি করে, উপরে লাফ দেয়। লাফ দিলে আমার কি করে, ইলেকট্রন শোষণ করে। তাহলে শোষণের ক্ষেত্রে আমরা হলো কি যে শোষণ বর্ণালী পাই, এবং এই ইলেকট্রনটাই যখন আবার কি করে, এখান থেকে হলো কি শক্তি বিকিরণ করে নিচে নামে আসে, তখন আমরা বলি হলো যে তোমার কি যে বিকিরণ বর্ণালী, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইভাবে আসলে বর্ণালী তৈরি হয়, যে শক্তি শোষণ করে উপরে তৈরি হয়, উপরে যায়, তাহলে আমাদের শোষণ বর্ণালী তৈরি হয়, অথবা ইলেকট্রন আমার কি শক্তি বিকিরণ করে হলো নিচে নেমে আসে, তাহলে আমাদের কি বিকিরণ বর্ণালী তৈরি হয়। তাহলে এখন সে যেটা করছে যে এই বিকিরিত বা শোষিত যে এনার্জি, এই এনার্জিটার জন্য একটা ফর্মুলার সাথে হলো ম্যাচ করাই দিছে, যে আমাদের ডেল ই বলতে আমরা বুঝবো হলো, ধরো এটা আমার যদি 1 নং এবং 2 নং কক্ষপথ হয়, তাহলে আমরা মডুলাস দিয়ে বলতে পারি যে E1 আর E2 যে ডিফারেন্স, তাহলে এইটা সমান হবে আমার কি h নিউ, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা হইলো যে আমার কি যে এই শোষিত বা বিকিরিত, আমি বিকিরণ দিয়েই বলি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা, যে বিকিরিত শক্তি তাড়িৎচুম্বক তরঙ্গ আকারে নির্গত করবে। ঠিক আছে, তাহলে তার মতবাদটা ছিল এইটা, যে একটা শক্তি যখন বিকিরিত হবে অথবা শোষিত হবে, আমি বিকিরণ দিয়ে বলি, বিকিরিত শক্তিটা আমার আসলে কি হিসেবে নির্গত হবে, সেটা নির্গত হবে তাড়িৎচুম্বক তরঙ্গ হিসেবে।
তাহলে তাড়িৎচুম্বক তরঙ্গের যে শক্তি হবে সেটাই হলো আমার কি ইলেকট্রন লাফ দেওয়ার কারণে বিকিরিত শক্তি। তাহলে এই শক্তিটা আসলে আমি কার সাথে তুলনা করব, সেটা তুলনা করব তাড়িৎচুম্বক তরঙ্গের এই কম্পাঙ্কের সাথে, যেই নিউ আমরা বলতেছি সেটা হচ্ছে কম্পাঙ্ক। এখন এই ফর্মুলাটা দিয়ে গেছে হইলো আমাদের কি যে প্লাঙ্ক। তাহলে প্লাঙ্কের সূত্রের সাথে সে হলো কি করছে, তার এই যে বিকিরণের যে এনার্জি, এই এনার্জিটা জাস্ট রিলেট করে দিছে, ঠিক আছে। এই কারণেই সে আসলে কি বর্ণালীর ব্যাখ্যাটা ঠিকঠাক মতো হলো দিতে পারছে, যে আমাদের যেই শক্তিটা আসলে বিকিরণ করবে এই শক্তিটা আসলে কিভাবে বর্ণালী তৈরি করে। তাহলে যেই শক্তিটা বিকিরণ করবে সেই শক্তিটা আমার আসলে কার সমান, একটা যেই তরঙ্গটা তৈরি করবে তাড়িৎচুম্বক তরঙ্গ, তার এইচ ইন্টু কম্পাঙ্কের কি গুণফলের সমান, বা প্লাঙ্কের যে ফর্মুলা দিছে তার ফর্মুলার সাথে হলো সে কি করে দিছে, রিলেট করে দিছে। তার মানে একটা বিকিরণ যখন ঘটবে সে যেই পরিমাণ শক্তি আসলে নির্গত করবে ওই শক্তি অনুযায়ী আমি কি পাবো, ওই তরঙ্গের একটা কম্পাঙ্ক পাবো। তাহলে ওই কম্পাঙ্ক অনুযায়ী আমি আসলে কি ওই বর্ণালীতে লাল আলো দেখবো না নীল আলো দেখবো, বা বিভিন্ন বর্ণের বা বিভিন্ন রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাবো, সেই অনুযায়ী আসলে আমাদের হলো কি বর্ণালীগুলো তৈরি হবে। তাহলে এইটা হলো তার মোটামুটি এই জায়গার কনসেপ্ট। মানে ফোটন যেগুলো বা তাড়িৎচুম্বক তরঙ্গ, এই আইডিয়াটা হলো মানে আইনস্টাইনের আইডিয়া, এবং যে এনার্জির ফর্মুলা সেটা হইতেছে আমার কি যে প্লাঙ্কের ফর্মুলা। তাহলে সে আসলে দুই আইডিয়ার সাথে কম্বাইন করে তার এই ঘটনাটা হলো মিলাই দিছে, এবং বর্ণালীর জিনিসটার ব্যাখ্যা মোটামুটি আমাদের কি কারেক্টলি আসলে সে দিতে পারছে। এই কারণে তার মতবাদে আসলে এই পয়েন্টটা খুবই ফেমাস, যে এই মিউ। তাহলে আমরা এখন মানে ফর্মুলাটা যদি বলি যে এটা হলো আমার কি যে প্লাঙ্কের ধ্রুবক, আমরা একটু আগে যেটা পড়ে আসছি, এবং মিউ হলো কম্পাঙ্ক, এবং এই কম্পাঙ্কটা আমরা আবার কি যে সি বাই ল্যামডা আকারে বলে দিতে পারি, যে সি হইতেছে আমার কি তাড়িৎচুম্বক তরঙ্গের ব্যাগ। তাড়িৎচুম্বক তরঙ্গের ব্যাগ হলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এবং ল্যামডা হইতেছে আমাদের কি যে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই হলো তার আসলে 3টা পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্ট ছিল আমাদের হলো কি যে পরমাণুর ইলেকট্রনের যে কক্ষপথের আকার আকৃতি নিয়ে বৃত্তাকার অনুমোদিত কক্ষপথ, সে এখানে কোনো কি করবে না, শক্তি শোষণও করবে না, এবং হলো কি আমার বিকিরণও করবে না। সেকেন্ড মতবাদ হলো ইলেকট্রনের জন্য আসলে একটা গাণিতিক রাশি, সেটা হচ্ছে যে তার যে কৌণিক ভরবেগ আছে, কৌণিক ভরবেগটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এবং তার যেই থার্ড পয়েন্ট, সেই থার্ড পয়েন্টটা হইতেছে বর্ণালী নিয়ে, যে একটা ইলেকট্রন যখন আমার কি করে বর্ণালী তৈরি করবে, তৈরি করার প্রসেস হলো কি যে হয় উপরে উঠবে অথবা কি করবে নিচে নামবে। তাহলে তাদের যে শক্তির শোষণ বা বিকিরণ হবে সেগুলো আসলে কীভাবে হবে, সেগুলো হবে তাড়িৎচুম্বক তরঙ্গ আকারে। যদি শোষণ করে তাহলেও তাড়িৎচুম্বক তরঙ্গ সে শোষণ করবে, যদি সে কি করে বিকিরণ করে তাহলেও সে কি করবে তাড়িৎচুম্বক তরঙ্গই বিকিরণ করবে। এবং এই বিকিরিত শক্তি যে এনার্জি, এটা আমার কি হবে ওই তাড়িৎচুম্বক তরঙ্গের যে কম্পাঙ্ক এবং এইচ তাদের কি হবে গুণফলের সমান। তার মানে দুইটা কক্ষপথের পার্থক্য ইকুয়ালস টু আমি কি পাবো এইচ নিউ, এবং এই নিউটাই হবে আমার কি বিকিরিত রশ্মি বা তাড়িৎচুম্বক তরঙ্গের আমার হলো কি কম্পাঙ্ক। অথবা আমি এই নিউ থেকে কি করতে পারি সি বাই ল্যামডাতে যাইতে পারি, তাহলে আমি ওই তাড়িৎচুম্বক তরঙ্গের কি পেয়ে যাবো, তরঙ্গ দৈর্ঘ্য হলো পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই হইতেছে তার হলো মতবাদগুলো। এখন তার এগুলোর মধ্যে আসলে ভুল কোন জায়গায়, এখন তার এই মতবাদগুলো সব কিছুই আসলে একটা কি মানে সামারি হিসেবে কারেক্ট। এখন আমরা যদি আসলে এই পরিস্থিতিতে যাই তাহলে আমরা বেশ কিছু কারেকশন হলো এখানে আসলে করতে পারবো। সেটা হইতেছে আমরা যদি এখন ত্রুটিগুলো নিয়ে বলি। আচ্ছা, আমরা 3টা পয়েন্টেরই মোটামুটি 2-3টা ত্রুটি আসলে আনবো। পয়েন্ট পয়েন্ট ধরে পড়লে সুবিধা হলো যে একটু মনে রাখা যায়। তাহলে প্রথম পয়েন্ট যেটা ছিল যে তার কক্ষপথের আইডিয়া ছিল, তাহলে কক্ষপথের আইডিয়ার ত্রুটিটা আসলে হলো কীরকম, যেহেতু সে আসলে বলছে কি যে একটা বৃত্তাকার অনুমোদিত কক্ষপথ, তাহলে সেটা আসলে একটা কি 2D প্লেনের মতো আসে, যে একটা বৃত্তাকার 2D সারফেসে হলো কি ইলেকট্রন ঘুরতেছে। এখন আমরা যেহেতু জানি যে পরমাণু হলো কি যে আমাদের একটা ত্রিমাত্রিক বস্তু, তাহলে আমরা আসলে এখানে তার ভুল যেটা যে ইলেকট্রনের কক্ষপথের কোনো ত্রিমাত্রিক কাঠামো সে বলতে পারে নাই। আসে নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা হলো কি যে তার সেকেন্ড পয়েন্ট যেটা আছে এমভিআর সমান হলো NH/2π। তাহলে এইখানে আসলে তার ভুল যেটা, এই ভুলটা হইতেছে তার সূত্রটা ঠিক আছে কারেক্ট, কিন্তু এই NH/2π এমভিআর এইটা আসলে কই থেকে সে আনছে তার কোনো প্রমাণ হইলো সে দিতে পারে নাই। ঠিক আছে, তাহলে এইটা হলো তার কি আরেকটা হলো আমাদের ত্রুটি। আচ্ছা, এরপর এইখানে আসলে আমাদের কি যে এই পয়েন্টারে আসলে একটা মানে সাইড ত্রুটি, সেটা হইতেছে যে আমরা এমভিআর যেহেতু বলতেছি তার মানে ইলেকট্রনরে আমরা আসলে কি একটা কণা হিসেবে চিন্তা করতেছি, যেহেতু তার ভর আছে। এবং পরবর্তীতে আসলে অনেকগুলো থিওরি আসছে, শ্রোডিঞ্জারের সমীকরণ আসছে,
তারপর আমাদের ডি ব্রগলির তত্ত্ব আসছে, হাইজেনবার্গের তত্ত্ব আসছে। তো এই সকল তত্ত্ব দিয়ে আমরা আসলে পরে যেটা পাইছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা কণার কি থাকবে, কণা ধর্মও থাকবে, সাথে তার তরঙ্গ ধর্মও থাকবে। এবং সে যেহেতু শুধু সূত্রটা দিছে কি mvr সমান nh/2 পাই, তাহলে এইখানে শুধু তার কি কণার প্রপার্টি বা ভরবেগের জিনিসটাই আসছে, কোনো তরঙ্গের প্রপার্টি হলো আসে নাই। তাহলে তার পরবর্তী রুটি আসলে ধরা হয়েছে যে এই মতবাদ অনুযায়ী ইলেকট্রনকে কেবল হইল কি যে কণা রূপে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, আমাদের হলো তরঙ্গ রূপে কোনো আইডিয়াই হলো বলা হয় নাই। ঠিক আছে, তাহলে এইখানে আসলে আমাদের হলো পরবর্তীতে যে হাইজেনবার্গ, ডি ব্রগলি, এই দুইটা তত্ত্ব অনুযায়ী হলো তার মানে এই আইডিয়াটা ভুল আর কি। মানে এই ত্রুটির বেসটা হলো আর কি এই দুইটা, যে হাইজেনবার্গ এবং ডি ব্রগলি হলো আমাদের হলো কি, ডি ব্রগলি বলে গেছে যে কণা ধর্ম তরঙ্গ ধর্ম দুইটাই থাকবে। হাইজেনবার্গ বলে গেছে যে তাহলে আমাদের দুইটা ধর্ম যদি থাকে তাহলে আমরা আসলে ভরবেগ কখনোই ঠিক মতো বের করতে পারবো না। এখন বোর পরমাণুর মডেলে যেটা বলে গেছে যে আমার কি ভরবেগের একদম ফর্মুলা একটা দিয়ে দিছে, তার মানে এইটাই আসলে আমার কি 100% কারেক্ট। মানে হাইজেনবার্গের তত্ত্বতে বলছে যে 100% কারেক্টভাবে আসলে বের করা সম্ভব না। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা মতবাদ অনুযায়ী আসলে তার কি ত্রুটিটা হলো এখানে ধরা হয়েছে যে আমাদের এই ফর্মুলাটাও আসলে 100% কারেক্টলি কাজ করে না, এবং আমাদের কি ওই ইলেকট্রনের তরঙ্গ ধর্মও থাকে, সে এটা নিয়ে আসলে কিছু বলে নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপর হলো আমরা যদি থার্ড পয়েন্টে যাই, বর্ণালী নিয়ে যে মতবাদ। বর্ণালীর প্রবলেমটা হইতেছে সে যে আইডিয়াটা দিছে সেটা হইতেছে যে ইলেকট্রন যদি উপরে যায় এবং হইলো আমার নিচে আসে, তাহলে তার একদম সিম্পলি ব্যাখ্যা অনুযায়ী আমরাও ধরো কি বলতে পারি যে উপর থেকে যদি একটা ইলেকট্রন নিচে নামে তাহলে তার জন্য তুমি কি পাবা, একটা রশ্মি বা একটা কি তাড়িৎচুম্বক তরঙ্গ পাওয়ার কথা। এবং পরবর্তীতে আসলে আমাদের হলো কি আরও কিছু বিশ্লেষণ করে যেটা দেখা গেছে যে আমাদের এই যে বিকিরণের ফলে তাড়িৎচুম্বক তরঙ্গগুলো তৈরি হয়, এই তাড়িৎচুম্বক তরঙ্গগুলো আমরা যদি কোনো তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রে নিয়ে আসি তাহলে এইগুলো হলো আরও সূক্ষ্মভাবে কিছু বিভাজন হয়। ওই বিভাজন সম্পর্কে সে আসলে কিছু বলে নাই। মানে এইটা হলো যে আরেকটু হায়ার লেভেলে যদি আমরা চলে যাই এই বর্ণালীটা নিয়ে, সে আসলে একটা সামারির মতো আইডিয়া দিয়ে গেছিল এবং তার ওই আইডিয়াতে সে আসলে কোনো ডিটেলস কিছু বলে না। এইটা হলো যে তার একটা ত্রুটি। তাহলে এই ত্রুটিটা আমরা এইভাবে বলি যে বর্ণালীতে বোর মডেল অনুযায়ী তৈরি হওয়ার কথা হলো একটা সূক্ষ্মরেখা। একটা রেখা হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু আমরা হলো কি যে চৌম্বক ক্ষেত্র অথবা তড়িৎ ক্ষেত্রে যদি রাখি, মানে ওই তাড়িৎচুম্বক তরঙ্গটার যেহেতু চৌম্বক এবং তড়িৎ ক্ষেত্র দুই ধরনের প্রপার্টি আসলে থাকে, তাহলে আমরা যদি একটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র আনি তাহলে আমরা ওই তাড়িৎচুম্বক তরঙ্গটারে আরও কিছু সূক্ষ্ম বিভাজন হইতে দেখি। ওই আইডিয়াটাই সে আসলে দেয় না। তাহলে তাড়িৎচুম্বক বা তড়িৎ বা চৌম্বক ক্ষেত্রে এই একটা রেখা আরও কি হয়, সূক্ষ্ম বিভাজন হয়। এই বিভাজনগুলা সে আসলে কিছুই বলতে পারে নাই। তাহলে এটা হলো তার একটা ত্রুটি। এখন এইখানে আসলে আমরা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস মনে রাখবো, যে আমরা যদি চৌম্বক ক্ষেত্রে রাখি তাহলে এই এক্সপেরিমেন্টের ইফেক্টরে বলা হয় জিমেন প্রভাব, এবং আমরা যদি তড়িৎ ক্ষেত্রে রাখি তাহলে এই এক্সপেরিমেন্টের প্রভাবটারে বলা হয় হলো স্টার্ক প্রভাব। এটা প্রত্যেকবারই কোনো না কোনো পরীক্ষায় এমসিকিউ হলো পাবা। ঠিক আছে, তাহলে চৌম্বকেরটা হলো আমাদের জিমেন এবং তড়িতেরটা হলো কি স্টার্ক প্রভাব। মানে দুইজন বিজ্ঞানী দুই রকম ক্ষেত্রে রেখে আমাদের একই এক্সপেরিমেন্টটা করছে, এবং তারা দুইজনই দেখছে যে যেখানে একটা রেখা পাওয়া যায় সেই একটা রেখা আসলে কি হয় আরও কিছু সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, সে এই ব্যাখ্যাগুলো আসলে দিতে পারে নাই। আচ্ছা, এবং থার্ড আর একটা পয়েন্ট হইতেছে যে সেও আসলে বোর যেই রকম একটা ভুল করছিল যে একাধিক ইলেকট্রন নিয়ে আসলে সে কিছু বলে নাই। ঠিক আছে, তাহলে সে যেহেতু বর্ণালীর একটা ব্যাখ্যা দিছে, তাহলে এই বর্ণালীর ব্যাখ্যাতে আমরা আসলে এখানে সবসময় চিন্তা করছি কি
যে একটা কক্ষপথে একটা ইলেকট্রন আছে এবং এই ইলেকট্রনটা কি করছে, উপরে গেছে অথবা নিচে নামছে। তাহলে এই জায়গায় যদি এখন আসলে দুইটা ইলেকট্রন থাকে, তাহলে কে উপরে যাবে কে নিচে নামবে বা এই ধরনের যে একটা ঝামেলা ক্রিয়েট হবে, সে এইগুলা নিয়ে আসলে কিছু বলে নাই। তাহলে এইখানে হলো যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমরা আসলে একটা এমসিকিউ একটু মনে রাখবো, যে তাহলে সে আসলে কি পারে। সে পারে হইলো যে এক ইলেকট্রন বিশিষ্ট যতগুলা পরমাণু আমার থাকবে সেইগুলার বর্ণালী ব্যাখ্যা করতে। তাহলে হাইড্রোজেন একটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এটাতে আমার কোনো সন্দেহ নাই। তাহলে সে আসলে কি হাইড্রোজেনেরটা ব্যাখ্যা করতে পারবে, এবং অন্য সব পরমাণুতে ইলেকট্রন আসলে বেশি, কিন্তু আমরা আসলে তাদের যদি আয়ন বানাইতে পারি তাহলে আবার কি এক ইলেকট্রন পাবো। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হলো আমার কি যে হাইড্রোজেন। এবং আমি আরও কিছু আয়ন কি বলতে পারি, যে হিলিয়ামের থাকে দুইটা, তাহলে তার যদি আমি কি করি হিলিয়াম প্লাস বলি, তাহলে আসলে তার মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। তারপর আমি যদি লিথিয়াম বলি, তাহলে লিথিয়ামের থাকে তিনটা, তাহলে আমি যদি 2+ বলি, তাহলে আমি কি লিথিয়ামের জন্য 2+-এর জন্য বলতে পারবো যে আমার কি বোর মতবাদটা খাটবে। এবং আমি হলো কি ধরো আরও আগাইতে থাকলে এইভাবে আগাইতে থাকবে, বেরিলিয়ামের ধরো যে 3+, এইভাবে চলতে থাকবে আর কি। তার মানে আমার যেই জায়গার মধ্যে আমি দেখবো যে পুরা পরমাণুর মধ্যে আসলে ইলেকট্রন আছে একটা, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে আমার সমস্যা নাই, যে একটা ইলেকট্রন থাকলেই আমরা আসলে বলতে পারবো যে বোর মতবাদের যে বর্ণালীর থিওরিটা, সেটা হলো আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে মাঝে মধ্যে এমসিকিউ আসে যে নিচের কোন পরমাণুর জন্য বোর মতবাদের বর্ণালী মানে খাটানো যাবে বা সঠিক নয় এই টাইপের। তাহলে আমার বোর পরমাণু মডেলে শুধু কি এক ইলেকট্রন পরমাণু বিশিষ্ট যেগুলো আছে সেইগুলাই হলো আমাদের কাউন্টে চলে আসবে, বাকি সবই কি করবে বাদ করবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ত্রুটিগুলো তো বললাম, এখন তাহলে সাফল্যগুলো আসলে কি, সাফল্যগুলো হয়েছে যে সবগুলাই আসলে তার সাফল্য মানে সামারি হিসেবে সাফল্য আর কি। যে কক্ষপথটাও আসলে আমরা যেহেতু ভুল করছি, যে বৃত্তাকার বলছে কিন্তু এটা আসলে আমার কি ত্রিমাত্রিক, তাহলে এই না একটা ত্রুটি আছে। তার এই যে ফর্মুলা দিচ্ছে এই সূত্রটা আসলে মোটামুটি কারেক্ট, আমরা পরে এটার একটা প্রুফও পড়বো, তাহলে এইটা তার আসলে একটা সাফল্যের মধ্যে পড়ছে। এবং সবচেয়ে বড় সাফল্য হলো এটা যে সে আসলে কি করছে, ওই প্লাঙ্ক এবং আইনস্টাইনের সূত্রের সাথে তোমার হলো কি যে বর্ণালীটারে হলো ম্যাচ করাই দিচ্ছে, এইটা হলো তার সবচেয়ে বড় একটা কি সাফল্য। তাহলে এনে আমরা আসলে এমসিকিউ এর জন্য আরেকটা ছোট জিনিস আমি আসলে একটু বলে দেই, সেটা হইতেছে যে আমাদের রাদারফোর্ডের ভিত্তি হইতেছে আমাদের কি যে আলফা কণা নির্গমন পরীক্ষা। এটা তোমাদের এমসিকিউ লাগবে যে কোন মতবাদের ভিত্তি কি। তাহলে রাদারফোর্ডের ভিত্তি হইতেছে আমার কি যে আলফা কণা পরীক্ষা, ঠিক আছে। এবং আমাদের বোর পরমাণুর যে ভিত্তি সেটা হইতেছে যে বোর আসলে আমার কি নিউক্লিয়াস নিয়ে তো কিছু বলেই নাই, তাহলে আমাদের তার মতবাদের সব ভিত্তি হইল যে বহিস্থ যে ইলেকট্রন আছে বহিস্থ ইলেকট্রনের, এটার আমরা ধরো যে সামারিভাবে বর্ণালী বলে দিই, যে বহিস্থ ইলেকট্রনের বর্ণালীর ক্ষেত্রে আইনস্টাইন এবং প্লাঙ্কের সাথে সূত্রের সমন্বয়। তাহলে এই দুইটা হলো দুই মতবাদের আসলে মেইনলি ভিত্তি। তাহলে এই দুইটা জিনিস আমরা আসলে কি করবো একটু মনে রাখবো। তাহলে এই হইতেছে আমাদের কি দুইটা মতবাদ নিয়ে মোটামুটি আলোচনা। এখন সবগুলা পয়েন্টই আসলে বলা হয়েছে, তারপর তোমরা বই আসলে রিডিং দিলে সব কিছু আশা করি ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, আমরা পরবর্তীতে যেটা করতে পারি সেটা হইতেছে আমরা হলো দুইটা ম্যাথ একটু করব। এই পর্যন্ত আমরা আসলে ফর্মুলা পড়ছি একটাই, যে mvr সমান nh/2 পাই, ওই ডেল ই সমান এইচ নিউ, এটা আসলে আমরা ডিটেলসে পরবর্তীতে পড়বো। আমরা এখানে mvr সমান nh/2 পাই, এই ফর্মুলারই দুইটা ম্যাথ একটু করে ফেলতে পারি। এই ম্যাথ দুইটা আমাদের মোটামুটি এমসিকিউ বা ছোটোখাটো রিটার্নের জন্য আসলে আসে। আচ্ছা, এইগুলো যা সূত্রে বসানো ম্যাথ, মানে কোনো ঝামেলা নাই। আমাদের ভ্যালুগুলো আমরা ধরো এখানে লিখে রাখতে পারি। এটা tan ইনভার্স 28 হলো গ্রাম, আমরা একবারে কেজিতেই লিখি, তাহলে ইলেকট্রনের ভর হইতেছে 9.1 বা 11, আমরা যেটাই লিখি tan ইনভার্স 31 কেজি। আচ্ছা, এবং তার এখানে আসলে কি কি দিছে,
এম কক্ষপথ দিছে, আমরা হইলো কে এল এম এন এইভাবে হলো চলতে থাকে, যে 1 2 3 এরকমভাবে। তাহলে আমাদের এন এর ভ্যালু হইল 3। আচ্ছা, তারপর আমাদের বলছে হলো কি কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমাদের ব্যাসার্ধ দিয়ে দিছে 3.6, tan ইনভার্স 8 হলো সেন্টিমিটার, আমরা মিটারে লিখলে tan ইনভার্স 10 হইল মিটার। আচ্ছা, এখন আমরা বলছে হলো গতিবেগ কত বের করতে, আরেকটা হইতেছে কি কৌণিক ভরবেগ কত বের করতে। তাহলে আমরা জাস্ট ফর্মুলাতে বসাই দিলেই হয়। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে হইলো কি mvr সমান nh/2π। তাহলে আমাদের কৌণিক ভরবেগ যদি বের করি প্রথমটার জন্য, তাহলে n এর মান আমরা হইলো কি এই যে m যেহেতু পাইতেছি, তাহলে আমাদের হইলো কি 3 নাম্বার। h এর মান আমরা একটু আগে পড়ে আসছি 6.626 tan ইনভার্স 34। আমরা সব কিছুই হলো SI এ বসাবো। তাহলে আমাদের হলো কি যে mvr এর ইউনিটটাও হলো SI এককে আসবে 2 × 3.1416। আচ্ছা, তাহলে এটার একটা ভ্যালু আসবে। এখন ইউনিট কি হবে, mvr দেখে দেখে আমরা হলো ইউনিটটা বসাই দেবো। m এর ইউনিট হলো কেজি, এটা হলো মিটার, এটা হলো মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ইউনিট আসবে হলো কেজি, 2টা মিটার, মিটার স্কোয়ার, s ইনভার্স 1। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ভ্যালু। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা করতে পারি সেটা হলো কি ইলেকট্রনের ব্যাগ। তাহলে আমাদের ব্যাগের জন্য কি m আর r দিয়ে ওই পাশে ভাগ দিয়ে দিলেই হবে। তাহলে আমরা nh/2π এর যেই ভ্যালু পড়ছি তার সাথে হইলো 1/m × r বসাই দিলেই হবে। তাহলে আমাদের ওই যে ভ্যালুটা আছে এটা আমরা এনে বসাবো, এবং নিচে হইলো আমাদের কি 9.11 tan ইনভার্স 31 ইনটু হইতেছে 3.6 tan ইনভার্স 10। তাহলে আমরা এইগুলো যেহেতু সব SI ইউনিটে বসাইছি, তাহলে এই ইউনিটটাও আমরা পাবো হলো কি যে মিটার পার সেকেন্ড হিসাবে। ঠিক আছে, এই আর কি। এই অঙ্কগুলো মোটামুটি সবচেয়ে সোজা অঙ্ক এই চ্যাপ্টারে, যে আমাদের সব ভ্যালু দেওয়া থাকবে এবং এই ভ্যালুগুলো দিয়ে আমরা হলো কি ম্যাথ করব। পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে একই। এখন এটা হলো যে কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে। তাহলে আসলে দেওয়া নাই কি, দেওয়া নাই হলো কক্ষপথটা কোনটা কক্ষপথ সেটাই দেওয়া নাই। তাহলে আমার কোন কক্ষপথ এই জিনিসটা হলো বের করতে বলছে। তার মানে হলো কি যে n এর মান কি হবে। তাহলে আমাদের এইখানে আসলে সব ভ্যালুই দেওয়া আছে। mvr সমান nh/2π। তাহলে n সমান কি হবে m × v × r × 2π বাই হইতেছে h। তাহলে আমরা যদি মানগুলো একটু বসাই দিই, তাহলে সবই বসাবো হলো SI এককে। তাহলে আমাদের n এর মানটাতে আসলে কোনো ভুল টুল হবে না। তাহলে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে হলো কি সেন্টিমিটারে। আচ্ছা, আমরা আগে ভরের মান যদি বসাই, তাহলে 9.1 tan ইনভার্স 31 কেজি। ভ্যালোসিটি হলো আমাদের কি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মিটারে নিলে কি হবে, tan ইনভার্স 2 গুণ হবে 5.4452 10⁻7 ইন্টু হলো একটা tan ইনভার্স 2। এটা হলো আমাদের v, এটা হলো m। আচ্ছা, পরে r এর মান 8.5। তাহলে এটা আমরা একবারে tan ইনভার্স 10 বলে দিই, আর সাথে হলো 2π। আচ্ছা, আর নিচে হলো h এর ভ্যালু আমরা আগে পড়ছি tan ইনভার্স 34। তাহলে এইগুলো যদি আমি বসাই দিই, তাহলে আমি কি n এর একটা পূর্ণ সংখ্যা পাই যাবো। মানে এই পূর্ণ সংখ্যা একদম কাছাকাছি না যেতে পারে, ধরো আসতে পারে 2.97। তাহলে তখন আমরা হলো কি এগুলোর 3 বানাই দিব। মানে এগুলো হলো যে 7, 8, 9 যেই রেঞ্জেই আসুক, আমরা হলো কি যে ওইগুলারে হলো পূর্ণ সংখ্যা বানাই দিতে পারি, যেহেতু কক্ষপথ আমার হলো কি পূর্ণ সংখ্যা ছাড়া সম্ভব না। এই হইতেছে আমাদের মোটামুটি এই প্রথম টপিক নিয়ে আলোচনা। বোর রাদারফোর্ডের মতবাদের পয়েন্টগুলো একটু মনে রাখবা, আর হচ্ছে এই দুইটা ম্যাথ যেগুলো করাইলাম ম্যাথগুলো বুঝতে পারলেই মোটামুটি এই পর্যন্ত শেষ। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শেষ করতেছি।